বেরিয়ে এসে সোহাকে বের হতে বলে। সোহা বেরিয়ে আসতে ওকে নিয়ে ভেতরে প্রবেশ করে। দুজনে বসে মুখোমুখি হয়ে। শ্রবণ নিজেই অর্ডার দেয় খাবারের। দুপুর হয়ে গেছে, তাই ভারী খাবার অর্ডার দিয়েছে। খাবার আসতে দুজন খাওয়া শুরু করে। সোহার ভীষণ খিদে পেয়েছে, বেচারি মুখে দিচ্ছে আর গিলছে। টেবিলের সব খাবার আজকে একাই খেয়ে সাবার করে দেবে বোধ হয়। শ্রবণ আস্তে ধীরেই খাচ্ছে। ওর না খেয়ে থাকার অভ্যাস আছে আগে থেকেই। শ্রবণের আগে সোহার খাওয়া শেষ। যা যা দিয়েছিল ওকে সব খেয়ে ফেলেছে। শেষে হাত ধুয়ে পানি খেয়ে চেয়ারে গা এলিয়ে দেয়। শ্রবণ ওর দিকে তাকিয়ে বলে, আরো খাবি? সোহা দুদিকে মাথা নাড়ে। ওর পেটে আর জায়গা নেই, এখন এক চুলো নড়তেও ইচ্ছা করছে না। শুয়ে পড়লে একটু আরাম লাগতো। তোর মা খালা ডাইনি, আর তুই রাক্ষসী। রাক্ষসী বোধহয় তোর চেয়ে আস্তে খায়। সোহা বলে না কিছু। খিদের জ্বালা যে কি সেটা আজকে হাড়ে হাড়ে টের পেয়েছে। খাওয়া শেষ করে বিল পে করে সোহাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রাতের খাবার খেয়ে শুয়ে আছে সোহা। রাত প্রায় 10টা বাজতে চলল, তবে সোহার চোখে ঘুম নেই। চোখে ঘুম না থাকলেও মনে ভয় আছে অনেক। একা একটা রুমে থাকতে ওর ভীষণ ভয় করছে। ব্যাপারটা এমন নয় যে সোহা আগে কোনোদিনও একা রুমে রাত্রি যাপন করেনি। সোহা নিজ বাড়িতে ছোটবেলা থেকে একাই রাত্রি যাপন করেছে, তবে শ্রবণের ফ্ল্যাটে একা রুমে থাকতে ওর ভয় লাগছে। মনে উদ্ভট সব চিন্তা ভাবনা ঘুরঘুর করছে। ভয়ে রুমের লাইটও অফ করেনি। লাইটের আলোয় ফকফকা পুরো রুম। সোহা ভয়ে ভয়ে একটু পর পর এদিক ওদিক তাকাচ্ছে, আবার চোখ বন্ধ করে নিচ্ছে। ওর মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। এই বুঝি ভয়ঙ্কর চেহারানি ওর সামনে এসে দাঁড়ালো। ছুটে এসে ওর গলা চেপে ধরলো। ঘুমোতেও পারছে না ভয়ে। ফ্ল্যাটে ফিরে শ্রবণ সোহাকে বলেছিল, তুই ওই রুমে থাকবি, বলেও আমার রুমে প্রবেশ করবি না আমার পারমিশন ছাড়া। বলেই গটগট করে হেঁটে নিজের রুমে ঢুকে গিয়েছিল। সোহা হা করে ওর যাওয়ার পথে তাকিয়েছিল অনেকক্ষণ। টিকটিকির এ ঠিক ঠিক শুনে ভয় শোয়া থেকে উঠে বসে। ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে তাকায়। টিকটিকির এই ঠিক ঠিক ওকে আরো ভয় পাইয়ে দিচ্ছে, কেমন ভুতুরে পরিবেশ তৈরি করছে। এমনিতেই গা ছমছম করছে আসার পর থেকে। টিকটিকি পুনরায় ঠিক ঠিক করতে বিছানা থেকে নেমে এক দৌড়ে শ্রবণের রুমে প্রবেশ করে। শ্রবণ ফোনে কথা বলছিল। সোহাকে দৌড়ে আসতে দেখে ফোন মিউট করে দাঁতে দাঁত পিষে বলে, তোকে কি বলেছিলাম ভুলে গেছিস? এখানে আছিস কেন? বের হ। শেষের শব্দ ধমক দিয়ে উচ্চারণ করে। সোহা কেঁপে উঠে ধমককে টলমলে চোখে তাকিয়ে জড়ানো গলায় বলে, ওই রুমে ভয় করছে আমার। কেন? ভূত বসে আছে নাকি তোর ঘাট মটকানোর জন্য? সোহা বলে না কিছু। শ্রবণ পুনরায় বলে, যা এখান থেকে। তোর মা খালা ডাইনি, আর তুই রাক্ষসী। রাক্ষসী হয়ে ভূতের ভয় পাচ্ছিস? গিয়ে চুপচাপ ঘুমা। সোহা কাঁদো কাঁদো গলায় বলে, ওই রুমে আমি একা একা থাকতে পারবো না, ভীষণ ভয় করছে। তোর সঙ্গে আমি থাকতে পারবো না। তোর গার্ড না যে আমি তোকে পাহারা দেব। আমি এই রুমে থাকি। এই কি রে, তুই তো দেখি তোর মা খালাদের মতো হয়ে গেছিস। পুরুষ মানুষ ছাড়া থাকতেই পারিস না। সোহার কান ঝাঁঝা করে উঠে শ্রবণের কথা শুনে। এই ছেলে নিজেকে ভাবেটা কি? নেহায়েতই ভয় পাচ্ছে বলে এই রুমে এসেছে, নয়তো জীবনেও আসতো না। ওর মতো বদলোকের কাছে কে আসতে চায়? অন্তত সোহা চায় না। নিজেকে সামলে দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, না, এমন কিছু না। ওই রুমে একা একা ভয় লাগছে। তুমি বিছানায় থাকো, আমি নিচে বিছানা করে থাকি। না, বের হ আমার রুম থেকে। দ্বিতীয়বার যেন তোকে এই রুমে না দেখি। শ্রবণের রাগী স্বর শুনে চুপসে যায় সোহা। আর কিছু বলার সাহস পাচ্ছে না। ওই রুমে ফিরে যাওয়ারও সাহস পাচ্ছে না। পাশাপাশি রুম হলেও একটা কথা ছিল। এই রুমের চেয়ে বেশ কিছুটা দূরত্ব ওই রুমের। পাশের রুমটা শ্রবণের স্টাডি রুম। যাচ্ছিস না কেন? আমাকে বাড়ি যেতে দাও। শ্রবণ বিছানা থেকে নেমে তেড়ে আসে সোহার দিকে। সোহা ভয়ে পেছাতে পেছাতে দেওয়ালের সঙ্গে ঠেকে যায়। শ্রবণ সোহার সামনে তারা একদম কাছাকাছি। সোহা ভয়ে মুখ তুলে তাকাচ্ছে না। শ্রবণ সোহার চোয়াল চেপে ধরে মুখ উঁচু করে চোখ রেখে দাঁতে দাঁত পিষে বলে, এই বাড়ি তো দূর, তুই এই ফ্ল্যাটের বাইরেও যেতে পারবি না। আর একবার ওই বাড়িতে যাওয়ার কথা মুখে তুললে তোর জিব্বা টেনে ছেড়ে ফেলবো আমি। সোহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, চোখ দুটো পানিতে টইটুম্বর। শ্রবণ আগের মতো একই সুরে বলে, যা আগে ঘুমা। রাতে আমার গায়ে ছ দিলে পাশায় লাথি মেরে রুম থেকে বের করে দেবো। সোহাকে ছেড়ে পুনরায় বিছানায় বসে হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে সোহা কিছু সময় দাঁড়িয়ে থেকে ধীর পায়ে হেঁটে এসে বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। ভয়ে ওর আত্মাসহ শরীর এখনো কাঁপছে। শয়তানটার কথায় তেড়ে এসে গলা আর চোয়াল চেপে ধরে। গত রাতে নিজেই চাপড়ে ধরে ঘুমিয়ে এখন এসেছে ছোঁয়া নিয়ে কথা বলতে। ওকে ছোঁয়া তো দূরে থাক, ওর চেহারাও দেখতে চায় না সোহা। নিজেই তো জোর করে নিয়ে এসে আটকে রেখেছে, এখন আলাদা রুমে রেখে ভূতের ভয় দেখিয়ে মারতেও চায়। সকালে সোহার ঘুম ভাঙার পর চোখ মেলে তাকিয়ে দেখে শ্রবণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। এই ছেলে প্রত্যেকদিন এত সকাল সকাল কিভাবে ঘুম থেকে উঠে যায় সোহা বুঝতে পারে না। রাতে ঘুমায়ও দেরি করে, আবার সকালে দ্রুত উঠে যায়। শুধু গতকাল বেলা করে ঘুম থেকে উঠেছিল।
সোহা শোয়া থেকে উঠে বিছানা গুছিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। মাথা ভার হয়ে আছে আজ রাতে, টেনশনে ঘুমই হয়নি ভালোভাবে। শ্রবণ শোয়ার পর মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে দিয়েছিল। সোহাকে মারার মতো কোনো কারণ পাচ্ছিল না, তাই শয়তানি করে বালিশ সরিয়ে দিয়েছিল যেন সোহা ঘুমের ঘরে ওর কাছে চলে আসে আরো সোহাকে উত্তম মাধ্যম দিতে পারে। বেচারি সোহা শ্রবণের মতলব বুঝতে পেরে ঘুমোতেই পারেনি ভালোভাবে। ওর ঘুমের ঘোরে গড়াগড়ি করার অভ্যাস। ঘুমের ঘোরে কখন জানি শ্রবণের গায়ে ছোঁয়া দিয়ে ফেলে, আর শ্রবণ ওকে উত্তম কেলানি দেয়। শ্রবণ ফর্মাল সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছে, শার্ট ইন করা, হাতা কোনই পর্যন্ত গোটানো, চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করেছে। হাতে ঘড়ি পরে সানগ্লাস শার্টের সামনে ঝুলিয়ে নেয়, ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরে নেয়। প্রায় 9টা বাজতে চলল। নাস্তা করে যাবে অফিসে। আজ দুই ভাইয়ের হাগা টাইট করে দিয়ে আসবে। শাহিন রেজা চৌধুরীও কম দোষী নয়। উনি চাইলে শ্রবণের সঙ্গ দিতে পারতেন, তখন কিন্তু দেননি। দেখেছেন শুধু নিজের স্বার্থ, নিজেদের নিয়ে ভেবেছেন সবসময়। ভাতিজার দিকে ফিরেও তাকাননি। শ্রবণ ডাইনিং টেবিলে বসে চেয়ার টেনে জিম থেকে ফেরার সময় নাস্তা কিনে নিয়ে এসেছে দুজনের জন্য। শ্রবণের খাওয়ার মাঝে সোহা আসে ডাইনিং টেবিলের কাছে। চোখ দিয়ে গেলে খাবি নাকি? শ্রবণের কর্কশ্বর শুনে মাথা নিচু করে নেয় সোহা। শ্রবণ আগের মতোই কর্কশ্বরেই বলে, এগুলো গিলে দুপুরে রান্না করবি? সোহা তড়িৎ গতিতে মুখ তুলে তাকায়। ও রান্না করবে? শ্রবণ পুনরায় বলে, বুঝতে পেরেছিস আমার কথা? আমি তো রান্না করতে পারি না। পারিস না, শিখে নিবি। আমি দুপুরে ফিরে এসে খাবো। খাবার যেন রেডি থাকে। খাবার ভালো না হলে তোর কপালে শনি আছে। সোহা কাঁদো কাঁদো গলায় বলে, এক বেলার মধ্যে কিভাবে রান্না শিখবো? সেটা তো আমি জানি না। তুই রান্না করবি, আমি খাবো। আমি সত্যি সত্যি পারি না রান্না করতে। এক কথা বারবার বলবি তো কান শাখা বড় বড় একটা দিব। সোহা চোখের পানি মুছতে মুছতে শ্রবণের দিকে তাকিয়ে থাকে। এই কেমন জালিম! রান্না করতে বলছে, আবার খাবার ভালো না হলেও খবর আছে বলছে। জীবনে একটা ডিম সিদ্ধ করেনি, আজকে রান্না কিভাবে করবে? শ্রবণ নিজের খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়, টিস্যু পেপার দিয়ে হাত মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে যায়। সোহা পেছন থেকে জড়ানো গলায় বলে, কি রান্না করবো? শ্রবণ পেছনে না ফিরেই বলে, গরুর মাংস, মুসুর ডাল, করলা ভাজি, মাছ ভাজি, ডিম ভুনা আর ভাত। এত কিছু! সোহার ওষ্ঠজোড়া ফাঁকা হয়ে গেছে। এত কিছু ও একা একা কিভাবে করবে? রান্নাই করতে পারে না, সেখানে এত কিছু করা ওর পক্ষে অসম্ভব। শ্রবণ বেরিয়ে গেছে ফ্ল্যাট থেকে। সোহা তখনও ঠায় দাঁড়িয়েছে। ওর মাথা কাজ করছে না, হাত পা ছড়িয়ে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। কোন পাপের কারণে শ্রবণ নামক ঝড় ওর জীবনে আসলো? ভালোই তো ছিল, শান্তিতে ছিল। ভালো থাকার শান্তি কেড়ে নেওয়ার জন্যই এই শ্রবণ ওর জীবনে এসেছে। খিদে পেয়েছে, চেয়ার টেনে বসে খাওয়ার জন্য। কাগে খেয়ে পেট ঠান্ডা করে নিক, তারপর ভাববে কিভাবে কি করবে। খেতে খেতে আশেপাশে নজর বুলায়। এত বড় ফ্ল্যাটে একা রয়েছে, কেমন গা ছমছম করছে। খাওয়া শেষ হতে টেবিল গুছিয়ে রেখে রান্নাঘরে আসে। রান্না করতে তো ভুলে গেল, রান্নার জিনিস আছে কি? ফ্রিজ খুলে নরমালে ডিম পেয়ে যায়, তবে করলা নেই। ডিপ খুলে মাংস বের করে, মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখে। পুরো রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজেও ডাল পায় না, হয়তো নেই। রুমে গিয়ে ফোন নিয়ে আসে। শ্রবণ গতকালই ওয়াইফাই কানেক্ট করে দিয়েছিল। ইউটিউবে ঢুকে রান্নার ভিডিও দেখতে শুরু করে। ভিডিও দেখে দেখে সব মশলা বের করে, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেয়। রসুন আর আদা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়। রান্নার সবকিছু প্রস্তুত করে ডিম সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসায়। কফি কিভাবে বানাতে হয় সেই ভিডিও দেখে নিজের জন্য এক মগ কফি বানায়। কফি খেতে খেতে মাংস রান্নার ভিডিও আবার দেখতে শুরু করে। রান্না ভালো না হলে শ্রবণ খাবার না খেয়ে ওকে চিবিয়ে খেয়ে ফেলবে। মাংস, ডিম ভুনার, মাছ ভাজি করতে করতে দুপুর হয়ে গেছে সোহার। আল্লাহকে ডাকতে ডাকতে ভয়ে ভয়ে অনেক যত্ন নিয়ে রান্না করেছে, যেন ভালো হয় রান্না। জীবনে প্রথম আজ রান্না করলো। শ্রবণের কাছে কেমন লাগবে কে জানে। যদি ভালো না লাগে ওকে কি মারবে? সোহার 2 হাত জ্বলছে কাঁচামরিচ কাটার জন্য আর মাছ ম্যারিনেট করার জন্য। হাত দুটো লাল টকটকে হয়ে গেছে। আগুনের তাপ লাগলে আরো বেশি জ্বলে। হাত জ্বালার কারণে বেচারি 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। একটু পর পর হাতে ফু দেয়, আবার পানিতে ভিজিয়ে রাখে। ভাত রান্না করার জন্য চাল ধুয়ে চুলায় বসিয়ে দেয়। বড় একটা বাটিতে পানি নিয়ে আইস কিউব দিয়ে সেটাতে 2 হাত ভিজিয়ে রাখে। আবার এখন একটু আরাম লাগছে। দুপুর তো হয়ে এলো। ভাত হওয়ার আগেই যদি শ্রবণ ফিরে আসে, ভাতের মার গলিয়ে চুলার উপর রাখে। আবার হাত দুটো এখন এত বেশি জ্বলছে যে সোহার গড়াগড়ি করে কাটতে ইচ্ছা করছে। কিছুতেই সহ্য করতে পারছে না হাতের এই জ্বালা। বাবার বাড়িতে ছিল ননির পুতুলের মতো। পাতিলের ঢাকনা তুলে ভাতের দিকে তাকিয়ে সোহার গলা শুকিয়ে আসে। খুন্তি দিয়ে ভাত নেড়ে মেয়েটা শব্দ করে কেঁদে ওঠে। হাত জ্বালানে এত কষ্ট করে ভাতের মার গালিয়ে লাভ হলো কি? এই ভাত শ্রবণ খাবে তো দূর, দেখলেও ওকেই ভাজা ভাজা করে খেয়ে ফেলবে। ভাতের মার গালতে দেরি হওয়ায় যাও ভাত হয়ে গেছে, আবার ভাত রান্না করতে হবে। কাঁদতে কাঁদতে চাল ধুয়ে আবারও ভাত বসায়। এই পাতিলের ভাত এখন কি করবে? এতগুলো ভাত ফেলে দিবে? এই ভাতও নিজেও খেতে পারবে না।
হাতের এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে হাত দুটো গরম তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। পুনরায় পানির মধ্যে হাত ডুবিয়ে দেয়। জীবনে প্রথম রান্না করতেও ওর এত কষ্ট হয়নি যতটা হাত জ্বালার কারণে হচ্ছে। সারাদিন গড়িয়ে সন্ধ্যা এসেছে কিন্তু শ্রবণ এখনো ফ্ল্যাটে ফিরেনি। সোয়ার এখন আরো বেশি ভয় করছে একা ফ্ল্যাটে থাকতে। হাতের জ্বালা ঠিক হয়ে গেছে, এখন শ্রবণের জন্য অপেক্ষা করতে করতেও নিজেরও খাওয়া হয়নি দুপুরে। খিদেও পেয়েছে, ভয়ও করছে, আবার শ্রবণের জন্য টেনশন হচ্ছে। দুপুরে এসে খাবে বললো, অথচ এখনো আসছে না কেন? কোনো বিপদ হলো কি? ফোন হাতে তুলে নেয়। শ্রবণের নাম্বার তোর কাছে নেই। দাদার কাছে কল করে ওনার কাছ থেকে শ্রবণের নাম্বার নেয়। কল করতে রিং হতে শুরু করে। সোহার হার্টবিট বেড়ে গেছে, বুকের ভিতর জোরে জোরে শব্দ হচ্ছে। রিং হতে হতে কল কেটে যায়, রিসিভ হয় না। পরপর আরো 5-6 বার কল করে কিন্তু রিসিভ হয় না। পুনরায় কল করতে রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে শ্রবণের কর্কশ গলার স্বর। কে? রিসিভ হচ্ছে না দেখছেন না? তবুও বারবার কেন কল করছেন? ভাইয়া, আমি। গলার স্বর শুনে বুঝতে পেরেছে ফোনের অপর পাশে সোহা রয়েছে। বাজখায় গলায় বলে, তবুও কেন বারবার কল করছেন? কোথায় তুমি? মেয়ে নিয়ে হোটেলে শুয়ে আছি। সোহা শুকনো ঢোক গিলে বলে, দ্রুত ফিরে আসো, ভয় লাগছে আমার। ফোন রাখ, আর একবার কল করে ডিস্টার্ব করবি তো? ফিরে এসে বাকি কথা শেষ না করে কল কেটে দেয় শ্রবণ। সোহা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে পলকহীন। কল কাটার 3 মিনিট পরে রুমে প্রবেশ করে শ্রবণ। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে আগাগোড়া ঢেকে বসে আছে উল্টো ফিরে। শ্রবণ ধমক দিয়ে বলে, ওই এভাবে বসে আছিস কেন? ভয় পেয়ে চিৎকার করে উঠে সোহা। আতঙ্কিত হয়ে খাটের হেডবোর্ডের সঙ্গে ঠেকে গেছে। উবু হয়ে বসে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে সমান তালে। শ্রবণ বিরক্ত হয়ে আরেক ধমক দিয়ে বলে, চুপ করবি নাকি লাথি দিয়ে 5 তলা থেকে নিচে ফেলে দেবো? শ্রবণের কথাগুলো বোধহয় শুনতে পায়নি সোহা। শ্রবণ ধৈর্য হারা হয়ে বিছানায় উঠে সোহার উপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে নেয়। খামচে ধরেও ব্ল্যাঙ্কেট আটকে রাখতে পারে না সোহা। ভয় ও চিৎকার বেড়ে গেছে আরো। শ্রবণ সোহাকে সোজা করার চেষ্টা করে দাঁতে দাঁত পিষে বলে, বন্ধ করবি নাকি দেবো কান শেখা বড় একটা? সোহা কাঁদতে কাঁদতে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। ভয় আরো জোরে চিৎকার করে উঠে কাঁদতে কাঁদতে মিনতি করে বলে, মেরে ফেলবেন না আমায়, আমি ছোট মানুষ। এই কি হয়েছে তোর? এমন করছিস কেন? কে আপনি? শয়তান বেডি তো জামাই আমি। নিজে জামাইকে চিনিস না? চিনবি কিভাবে? মনের মধ্যে তো অন্য বেড়াতে ঢুকে রাখছিস। সোহা কম্পিত হাত বাড়িয়ে শ্রবণের গালে হাত রাখে। এটা সত্যি শ্রবণ নাকি ওর রূপ ধরে জিন ভূত এসেছে? শ্রবণ নিজের গাল থেকে ঝাড়ি দিয়ে সোহার হাত সরিয়ে দেয়। সোহা কাঁদতে কাঁদতে আবারও বলে, তুমি সত্যি ভাইয়া? এই নেশা পানি কিছু খেয়েছিস? এমন উদ্ভট আচরণ করছিস কেন? নাকি ভূতে ধরেছে এই ভোর সন্ধ্যায়? তুমি না বললে তোমার ফিরতে দেরি হবে, তাহলে এত দ্রুত কিভাবে আসলে? শ্রবণ বিছানা থেকে নেমে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শয়তান মেয়ে চিৎকার চেঁচামেচি করে দিল, মাথা ব্যথা বাড়িয়ে। এমনিতেই ভালো লাগছে না। হাতের ঘড়ি, শার্ট প্যান্ট, পকেট থেকে ফোন, ওয়ালেট সব বের করে রেখে দেয়। টাওয়েল হাতে প্রবেশ করে ওয়াশরুমে। গোসল করে এখন মাথা ঠান্ডা করবে। সোহার কল যখন রিসিভ করেছিল তখন শ্রবণ ফ্ল্যাটে লিফটের সামনে দাঁড়িয়েছিল। অফিসে গিয়ে শামীম রেজা চৌধুরীকে পায়নি। উনি প্রজেক্টের কাজে দেশের বাইরে চলে গেছেন। কবে ফিরবেন ঠিক নেই। আরো 2 দিন পর যাওয়ার কথা থাকলে হুট করে গত রাতে টিকিট কেটে চলে গেছেন। শ্রবণ স্পষ্টই বুঝতে পারছে উনি মূলত ওর কাছ থেকে বাঁচার জন্য দ্রুত পালিয়ে গেছেন তো কি হয়েছে? কতদিন ওখানে পড়ে থাকবেন? দেশে তো ফিরতেই হবে, তখন দেখে নেবে ওনাকে। অফিস থেকে ফিরে সারাদিন বন্ধুদের সঙ্গেই ছিল। দুপুরে ওদের সঙ্গে রেস্টুরেন্টে খেয়েছে। মাথা ব্যথা বেড়ে গিয়েছিল। তার উপর সোহা ফ্ল্যাটে একা একা রয়েছে। এই মেয়ে যা ভীতু সেটা শ্রবণের চেয়ে ভালো আর কেউ বোধহয় জানে না। দেখা যাবে ভয়ে মরে নিজেই ভূত হয়ে গেছে। এই দুটো কারণেই মূলত রাতের আগে ফিরে এসেছে, নয়তো মাঝরাতে ফিরতো। ফিরে এসে তো মাথা ব্যথা আরো বেড়ে গেল। সোহা থম মেরে বসে আছে। কি ঘটে গেল এক মুহূর্তের মধ্যে? আরেকটু হলেই তোর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত। ও তো ভেবেই নিয়েছিল কোনো দুষ্টু জিন বা ভূত শ্রবণের রূপ ধারণ করে এসেছে ওকে মারতে। দীর্ঘ সময় ধরে গোসল করার পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে নজর দেয় সোহা। সদ্য গোসল করার কারণে শ্রবণের চকচকে ফর্সা দেহ আরো চকচক করছে। চুলগুলো ভালোভাবে মুছেনি। এলোমেলো ভেজা চুলগুলো থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। গায়েও পানি বিদ্যমান রয়েছে এখনো। আলমারি থেকে ট্রাউজার বের করে পরে নেয়। শরীরের চুল ভালোভাবে মুছে একটা ধূসর রঙের টি শার্ট গায়ে জড়ায়। এগিয়ে এসে বিছানায় উঠে আলগোছে উপর হয়ে শুয়ে পড়ে সোহার পাশে নিজের বালিশে। সোহা পাশে বসে তাকিয়ে থাকে শ্রবণের দিকে। ওকে কোনো প্রশ্ন করার সাহস হচ্ছে না। চুপচাপ নীরবতা পেরিয়ে গেছে প্রায় আধা ঘন্টা। সোহা নিজের মধ্যে সাহস সঞ্চয় করে বলে, খাবে না? শ্রবণ উত্তর দেয় না। সোহা পুনরায় বলে, ঘুমিয়ে পড়েছো, খাবে না? শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। ঘুমায়নি, চোখ বন্ধ করেছিল। শ্রবণকে তাকাতে দেখে মিনমিন করে বলে, খাবে না?
কি খাবো? রান্না করেছিস? সোহা মাথা নেড়ে বলে। হ্যাঁ, রেঁধেছি। শ্রবণ অবাক হয়ে বলে, সত্যি রেঁধেছিস? হ্যাঁ, কি কি? করলা আর ডাল ছিল না, তাই মাংস, ডিম ভুনা, মাছ ভাজি আর ভাত রান্না করেছি। রান্না ভালো হয়েছে? সোহা শুকনো ঢোক গিলে বলে, খেয়ে দেখো। যদি ভালো না হয় তোকে যে কি করব আমি নিজেও জানি না। কথা বলতে বলতে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সোহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে? সোহা দ্রুত বিছানা ছেড়ে নেমে বাইরের দিকে এগিয়ে যায়। শ্রবণ আগায় সোহার পিছন পিছন। চেয়ার টেনে বসে শ্রবণ। সোহার মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, সব ঠান্ডা হয়ে গেছে, তুমি একটু বসো, আমি গরম করে দিয়ে আসি। যা। সোহা একে একে সব গরম করে নিয়ে আসে। অদক্ষ হাত হাওয়ায় বেশ সময় লেগে গেছে সব গরম করতে। প্লেট ধুয়ে এনে শ্রবণের জন্য খাবার বেড়ে দেয়। শ্রবণ মাছ ডিম বোনা কিছুই নেয়নি, শুধু মাংস দিতে বলেছে। গম্ভীর চোখে মুখে সোহার মুখের দিকে তাকিয়ে প্লেটে হাত দেয় খাওয়ার জন্য। সোহা মনে মনে আল্লাহকে ডাকছে। প্রথম লোকমা মুখে পুরো স্থির হয়ে যায় শ্রবণ। কপাল ভ্রু কুচকে সোহার মুখের দিকে তাকায়। ওর মুখের দিকে তাকিয়ে থেকে মুখের খাবার শেষ করে আবারও মুখে পুরে দেয়। ভয়ে সোহার হাত মৃদু কাঁপছে, সঙ্গে ঘামছেও। শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তোকে কে রান্না করে দিয়েছে? কেউ না। মিথ্যে বলছিস কেন? সত্যি কেউ দেয়নি, তুমি তো বাইরে থেকে দরজা লাগিয়ে রেখে গিয়েছিলে। বাইরে থেকে কেউ কিভাবে ভেতরে আসবে? দরজা বন্ধ তো। রান্না শিখলে কিভাবে? ইউটিউব থেকে। শ্রবণ আর কিছু না বলে খাওয়া চালিয়ে যায়। মন্দ হয়নি রান্না, ভালোই লাগছে খেতে। প্রথমবার হিসেবে অনেক ভালো রেঁধেছে। শ্রবণের খাওয়া অর্ধেকের বেশি শেষ। তখন সোহার দিকে চোখ পড়ে, আবার কপাল ভ্রু কুচকে রেখে গম্ভীর স্বরে বলে, খেয়েছিস? দুদিকে মাথা নাড়ে সোহা। দুপুরে খেসনি? না, কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? জামাইয়ের জন্য ধরো তুতলে পড়ছে নাকি? সোহা চুপ হয়ে থাকে। খেতে বস। সোহা দ্রুত চেয়ার টেনে বসে খাওয়ার জন্য। খিদেই ওর পেট চোচো করছে। এতক্ষণ শ্রবণের ভয়ে বসছিল না। শ্রবণ খাওয়া শেষ করে বসা থেকে উঠে রুমের দিকে পা বাড়ায়। সোহা পেছন থেকে বলে, আগেই যেও না, এখানে একটু বসে থাকো। শ্রবণ ঘাড় কাত করে সোহার দিকে তাকিয়ে বলে, কেন? ভয় লাগে, 2 মিনিট একটু বসুন, আমার খাওয়া হয়ে যাবে। শ্রবণ 2 সেকেন্ডও দাঁড়ায় না, ধুপধাপ পা ফেলে রুমের দিকে এগিয়ে যায়। সোহা পেছন থেকে ফ্যাল করে তাকিয়ে থাকে। একটু দাঁড়ালে কি হতো? ভয়ে ভয়ে দ্রুত খাওয়া শেষ করে সোহা। প্রায় দৌড়ে দৌড়ে বাকি খাবার ফ্রিজে তুলে রেখে দেয়। ডাইনিং টেবিল না গুছিয়ে রেখে এক দৌড়ে রুমে প্রবেশ করে। শ্রবণ গ্লাস হাতে দাঁড়িয়েছে, হয়তো ওষুধ খেলো। সোহার দিকে তাকিয়ে বলে, কি রে, ম্যারাথন রেসে অংশ নিয়েছিস নাকি? সোহা দুদিকে মাথা নাড়িয়ে শোয়ার জন্য বিছানা ঠিক করে দেয়। শ্রবণ পানির গ্লাস রেখে বিছানায় উঠে শুয়ে পড়ে। মাথা ব্যথা কমলেও একেবারে কমেনি। জ্বর উঠবে বোধহয়। মাথা কেমন ঝিমঝিম করছে দুপুরের পর থেকে। জ্বর আসলেই সারে সর্বনাশ। সোহা কপাল ভ্রু কিঞ্চিত কুচকে তাকিয়ে আছে শ্রবণের দিকে। আজকে এত দ্রুত শুয়ে পড়লো। সোহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শ্রবণ ধমক দিয়ে বলে, চোখ দিয়ে গিলে খাবি নাকি এখন? খাবার খেতেছি তো, এখন ঘুমা। ডাইনি 2 নম্বর বাচ্চা। সোহা ফ্রেশ হয়ে এসে রুমের লাইট অফ করে ফোনের ফ্ল্যাশ অন করে বিছানায় উঠে ব্ল্যাঙ্কেট দিয়ে বুক পর্যন্ত ঢেকে শুয়ে পড়ে। ওর এখন ঘুম আসছে না, তাই উল্টো দিকে ফিরে ফেসবুক লগ ইন করে। রিলস দেখা ছাড়া দেখার মতো আর কিছুই নেই ওর। রান্নার কথা খেয়াল হতে ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। রান্না নিয়ে অনেক ভয় ছিল, কিন্তু শ্রবণ সেরকম কিছু বলেনি বা করেনি। রান্না হয়তো ওর কাছে ভালো লেগেছে, তাই চুপচাপ আছে। ঘাড় ঘুরিয়ে নেয়, আবার ফেসবুক থেকে বেরিয়ে ইউটিউবে প্রবেশ করে রান্নার ভিডিও দেখার জন্য। শ্রবণ অপুর হয়ে 2 হাতে মাথার চুল টেনে ধরে রেখেছে। এই মাথাটা বরাবর ওর সঙ্গে বেইমানি করে। এত যন্ত্রণাদায়কে যা বলার মতো না। মাঝে মধ্যে ইচ্ছে করে শরীর থেকে মাথা আলাদা করে ফেলতে। না থাকবে মাথা আর না করবে ব্যথা। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাতের শেষ প্রহরে চলে এসেছে। শ্রবণের ছটফটানি আর হালকা গোঙানির আওয়াজে সোহার ঘুম হালকা হয়ে আসে। কান খাড়া করতে আওয়াজ আরো স্পষ্ট হয়। চোখ মেলে তাকায় অন্ধকারের মধ্যে। শ্রবণ তো ঘুমের মধ্যে এমন শব্দ করেন এখন পর্যন্ত সোহা শোনেনি। মাঝে মাঝে চিৎকার করে উঠে শুধু। ফোনের ফ্ল্যাশ অন করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ঘুরে এসে রুমের লাইট অন করে শ্রবণের দিকে তাকায়। কেমন যেন অদ্ভুত আচরণ করছে আজ। কয়েকবার ডেকেও সাড়া পায় না শ্রবণের কাছ থেকে। গায়ে হাত দেয় ধাক্কা দিয়ে ডাকার জন্য, কিন্তু গায়ে হাত দিয়ে চমকে উঠে সোহা। জ্বরে শ্রবণের গা পুড়ে যাচ্ছে। কপালে হাত রেখে জ্বরের মাত্রা আরো ভালোভাবে বুঝতে পারে। সঙ্গে এটাও বুঝতে পারে এই মাত্রাতিরিক্ত জ্বরের কারণে এমন অদ্ভুত আচরণ করছে ঘুমের মধ্যে। গায়ে ধাক্কা দিয়ে আরো কয়েকবার ডাকার পর পিটপিট করে তাকায় শ্রবণ। জ্বরের কারণে চোখ মেলতে পারছে না। নিজের রুমে মেয়ে মানুষ দেখে জ্বরের ঘরেই বকা দিয়ে বলে, এই মহিলা, আপনি আমার রুমে কি করছেন? বের হন আমার রুম থেকে।
আমার ফ্ল্যাটে আসার সাহস হলো কিভাবে আপনার? ভেতরে কিভাবে আসলেন? সোহা শ্রবণকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ও মহিলা নিজের বউকেও চিনছে না। ও একা এসেছে নাকি জোর করেই তো নিয়ে এসেছে? শ্রবণ চোখ বন্ধ করে নিয়ে বলে, এই বজ্জাত মহিলা বের হন আমার রুম থেকে। এই ফ্ল্যাটে মহিলা মানুষদের প্রবেশ নিষেধ, শুধু মাঝে দানটি বাদে। সোহা ধীরস্বরে বলে, তুমি আমায় চিনতে পারছো না? না। কে আপনি? আমি সোহা। কোন সাহস? এই ডাইনির বাচ্চা, তুই এখানে কেন? বের হ, বের হ আমার ফ্ল্যাট থেকে। তুমিই তো আমায় নিয়ে এসেছো। আমি নিয়ে এসেছি? কেন নিয়ে এসেছি? ভুলে গেছো সব? ভালোভাবে মনে করার চেষ্টা করো। আমি তোমার ওয়াইফ। শ্রবণ অবাক হয়ে চোখ টেনে তোলার চেষ্টা করে সোহার দিকে তাকিয়ে বলে, আমি বিয়ে করেছি? হ্যাঁ, কবে? অনেকদিন হয়েছে। শ্রবণ ভাবুক হয়ে যায়। কবে বিয়ে করেছে ভাবতে শুরু করে, কিছুতেই মনে পড়ছে না কবে বিয়ে করেছে। ওর বউ আছে। আশ্চর্য, যে ছেলে মেয়েদের থেকে 100 হাত দূরে থেকে সে বিয়ে করেছে। জ্বরের ঘরে শ্রবণের অবস্থা নিশেখর মাতালের মতো। জ্বরের তীব্রতায় ছটফট করছে, উল্টাপাল্টা কথা বলছে বিড়বিড় করে, আবার ফাঁকে ফাঁকে কাকে যেন গালি দিচ্ছে। বউয়ের কথা ভাবতে গিয়ে এখন সেটাও ভুলে গেছে। কিট বক্স বের করে জ্বরের ওষুধ খুঁজে। ও H+ ট্যাবলেট আছে 2টো, ওখান থেকে একটা বের করে শ্রবণের শিওরে দাঁড়ায়। এখন ওষুধটা খাওয়ানো গেলেই হয়। ওঠো, ঔষধ খাও, জ্বর ভালো হয়ে যাবে। শ্রবণ বলে না কিছু। সোহার দিকে তাকায় না। জ্বরের কারণে শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে গেছে। কেমন করছে, মায়া হচ্ছে সোহার। শ্রবণের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে, ওঠো, জ্বরের ঔষধ খাও, ভালো লাগবে। ওই কুত্তার বাচ্চা শহরের বাচ্চা আমার টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। কে? নাম যে কি ভুলে গেছি। ওঠো। খেতে পেয়েছে আমার, দুপুরে খাইনি, রাতেও খাইনি। খাবো, খাবার নিয়ে আয়। রাতে খাওনি? না। গরুর মাংস দিয়ে ভাত কে খেলো? জানি না। ঔষধটা খাও, সব জানতে পারবে। সোহা শ্রবণকে শোয়া থেকে তোলার চেষ্টা করে। শ্রবণ বেনা জেদ ধরে বলে, খাবো না বালের ওষুধ, খাবার নিয়ে আয়, খেতে পেয়েছে, পেট চোচো করছে আমার। সোহা কোনো রকমে টেনে টেনে তুলে ওষুধ খাইয়ে দেয় জোর করে। শ্রবণ ওষুধ গিলে সোহার কাঁধের উপর মাথা এলিয়ে দেয়। নরম স্বরে বাচ্চাদের মতো করে বলে, ভাত খাবো, খেতে পেয়েছে আমার। তুমি শুয়ে থাকো, আমি ভাত দিয়ে আসছি। সোহা উঠে যেতে চাইলেও শ্রবণ ছাড়তে নারাজ। ওকে কাঁধে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বসে রইল। ওর শরীরের তাপে সোহার চামড়ায় যেন ঝলসে যাবে। সোহা নিজের কাঁধ থেকে শ্রবণের মাথা সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ছাড়ো, ভাত নিয়ে আসি আমি। শ্রবণ নিশ্চুপ হয়ে থাকে। ওর এত গভীর স্পর্শে সোহার শরীর শিউরে উঠছে বারংবার। বুকের ভেতর কম্পন বেড়ে গেছে। অচেনা অনুভূতি ছুঁয়ে যাচ্ছে মন মস্তিষ্কে। শ্রবণ ওর কাঁধে মাথা রেখেও বিড়বিড় করে কি যেন বলছে। এতক্ষণ সব ছটফট পাগলামি থেমে গেছে। একদম শান্ত হয়ে বসে আছে। শীত করছে। এখানে শুয়ে পড়ো, ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢেকে দিই। খাবো। তাহলে ছাড়ো আমায়। সোহা শ্রবণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। শ্রবণ ঘাড় সোজা করে বসে থাকতে পারছে না, নিজে থেকে শুয়ে পড়ে। সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢেকে দিয়ে রুম থেকে বের হয়। ভয় অন্তরাত্মা কাঁপতে শুরু করেছে। সারাদিন খায় না, তখন কিছুই না। আর আজকে এই রাতের বেলা নাকি খিদে পেয়েছে। আবার বলছে রাতে নাকি খায়নি, অথচ পেট ভরে খেয়ে ঘুমিয়েছিল। এখন খাবো খাবো করে গলা শুকিয়ে ফেলছে। ভয়ে ভয়ে ভাত আর তরকারি গরম করে রুমে ফিরে আসে। ওঠো, ভাত নিয়ে এসেছি। বোন শরীর টেনে নিয়ে উঠে বসে, তবে মাথা ঠিক রাখতে পারছে না। এদিক ওদিক খেলে পড়ে যাচ্ছে। সোহা খুব ভালো করে বুঝতে পারছে শ্রবণ নিজের হাতে খেতে পারবে না। এখন ওকেই খাইয়ে দিতে হবে। পানির গ্লাস আর প্লেট হাতে নিয়ে বিছানায় উঠে শ্রবণের ডান পাশে বসে। ও বসতেই শ্রবণের গা ঘেঁষে বসে কাঁধে মাথা এলিয়ে দেয়। আবার এখানে মাথা রাখলে শান্তি লাগে। ব্ল্যাঙ্কেট দিয়ে বুক পর্যন্ত ঢেকে রেখেছে। সোহা ভাত মেখে কম্পিত হাতে তুলে ধরে শ্রবণের মুখের কাছে। শ্রবণ বিনা বাক্যে বাধ্য ছেলের মতো ভাত মুখে পুড়ে নেয়। নাক মুখ কুচকে ভাত গিলে বলে, ভাতের মধ্যে কি দিছিস? এত তিতো কেন? বিশ্রী লাগছে, খাবো না। কেমনটা লাগে এত কষ্ট করে? তাহলে কেন ভাত তরকারি গরম করলো? বলে বলে জোর করে আরো কয়েক লোকমা খাওয়ায় সোহা। পানি খাইয়ে প্লেটে গ্লাস একপাশে রেখে হাত ধুয়ে আসে। টাওয়েল ভিজিয়ে এনে জোর করে শরীর মুছিয়ে দেয়। এর জন্য গালিও খায়। চর মারতে নিয়েছিল সোহা, সরে যাওয়ায় লাগেনি। বালতিতে পানি এনে মাথায় পানি ঢেলে দেয়। মাথায় পানি ঢালার ফলে অনেক আরাম পায় শ্রবণ। ভালো লাগছে এখন। শরীর ঠান্ডা হয়ে আসতে এই বালতি আর ভেজা টাওয়েলটা ওয়াশরুমে রেখে আসে। রুমের লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে। শ্রবণ চুপচাপ শুয়ে আছে, নড়ছেও না, চড়ছেও না। ঘুমিয়ে গেছে নাকি? সোহার ভাবনার মাঝেই শ্রবণ এগিয়ে এসে ব্ল্যাঙ্কেটের ভেতরে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। কি করছো? ছাড়ো আমায়। চুপ, ডোন্ট ডিস্টার্ব। শ্রবণের কথা শুনে নড়াচড়া বন্ধ করে দেয় সোহা। শ্রবণ ওর বুকে ভালোভাবে মুখ গুজে নিশ্চুপ শুয়ে যায়।
শ্রবণের ভেজা চুলের ছোঁয়ায় শিউরে উঠছে সোহার শরীর। চুলগুলো ভালোভাবে মোছা হয়নি বোধ হয়। নিজের ওড়না দিয়ে আবারও মুছিয়ে দিতে শুরু করে। চুলে ছোঁয়া পেয়ে শ্রবণের ঘুম ঘুম পাচ্ছে, আরাম লাগছে এখন। আগেই জ্বর নেই, কত শত রাত কত কষ্ট করেছে হিসেব নেই। জ্বর উঠলে এভাবে একা একা ছটফট করতো, উল্টাপাল্টা বকবক করতো। ওর জ্বরের কথা শুনলে হাসান এসে থাকতো এখানে, জোর করে অল্প কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিত, মাথায় পানি ঢেলে দিত, বন্ধুর জন্য যতটুকু পারত করতো। শ্রবণ হাসানকে অনেক জ্বালাতন করত জ্বরের ঘরে। শ্রবণের ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে, গভীর ঘুমে বিভোর হয়ে গেছে। জ্বর নেমে গেছে এখন, শরীর ঠান্ডা। এখনো শক্ত করে সোয়াকে জড়িয়ে ধরে আছে। শোয়ার সময় যে বড় বড় ডায়লগ ঝাড়লো সেগুলো কোথায় গেল এখন? এই তো ওর বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। ছাড়তে বলেছে বলে আবার বলে ডোন্ট ডিস্টার্ব। সকালে শ্রবণের ঘুম আগে ভাঙে, চোখ বন্ধ কিন্তু কান আর মস্তিষ্ক সজাগ হয়েছে। স্পষ্ট শুনতে পাচ্ছে কারোর ধীর গতিতে ছুটে চলা হৃদস্পন্দনের শব্দ। নাকে এসে ধরা দিচ্ছে মেলি স্মেল। চোখ মেলে তাকাতেই চোখের সামনে অন্ধকার ব্যতীত কিছুই দেখতে পায় না। বুক থেকে মুখ তুলে মাথা পেছনের দিকে সরিয়ে নিয়ে আসে। অন্ধকার ব্যতীত অন্য কিছু দেখা যাচ্ছে না। নিজের বাহুবন্ধনে কোন এক নারী দেহ আবিষ্কার করে আর ভালোভাবে বুঝতে পারে এটা ওর একমাত্র বই সোহা চৌধুরী। সোহা নিজেও শ্রবণকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছু একটা ভেবে শ্রবণ পুনরায় সোহার বুকে মুখ গুজে দেয়। ওর এখন অনেক জ্বর না থাকলেও জ্বর ধীরে ধীরে বাড়ছে, শরীর গরম হয়ে উঠছে। রাতে জ্বরের ঘরে কি কি করেছে সেসব স্মরণ করার চেষ্টা করে, তবে সেরকম কিছুই মনে পড়ে না। আবছা আবছা অল্প কিছু মনে আছে। মাথা ভার হয়ে আছে, চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। শ্রবণ আরো কিছু সময় সোহার বুকে মুখ গুজে শুয়ে থাকতে চাইলেও পারল না। দ্রুত শোয়া থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করে। এখন প্রকৃতির ডাকে সাড়া না দিলেই নয়। শ্রবণের তাড়াহুড়োতে উঠে যাওয়ায় সোহার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলেও তাকাতে ইচ্ছে করছে না ওরও। চোখ দুটো বন্ধ হয়ে আসছে অটোমেটিক। ঘুমিয়েছে কিছুক্ষণ আগে। শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। রুমের লাইট অন করতে শ্রবণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সোহা ঘুরে ওর মুখের দিকে তাকায়। এক রাতে শ্রবণের চোখ মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। শ্রবণ সোজা এসে বিছানায় উঠে শুয়ে পড়ে, ব্ল্যাঙ্কেট ঝুরিয়ে। দাঁড়ালে মাথা ঘুরছে, মনে হচ্ছে পড়ে যাবে ঠাস করে। সোহা কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। লাইটের আলো চোখে লাগায় শ্রবণ ব্ল্যাঙ্কেট দিয়ে মাথাও ঢেকে নেয়। সোহা ফ্রেশ হয়ে এসে শ্রবণের শিওরে দাঁড়ায়, মৃদুস্বরে ডেকে বলে, ঘুমিয়ে গেছো? কি খাবে এখন? শ্রবণ ব্ল্যাঙ্কেটের নিচে থেকে মলিন স্বরে বলে, যা আছে রান্না কর, খিদে পেয়েছে আমার। উঠে ফ্রেশ হয়ে ওষুধ নিয়ে এসো। তুই খাবার রেডি কর আগে। সোহা আর কথা বাড়ায় না। রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে একটা লাইট জ্বলছে। রুম থেকে বের হলে কেমন ভয় ভয় লাগে। রান্নাঘরে এসে কি রান্না করবে ভাবতে ভাবতে ক্যাবিনেট খুঁজে নুডলসের প্যাকেট বের করে। জ্বরের মুখে ভাত ভালো লাগবে না, সোহার নিজেরও ভালো লাগে না। রুটি তো সোহা বানাতে পারবে না। আবার রুমে গিয়ে ফোন নিয়ে আসে। ডিম দিয়ে নুডলস রান্নার রেসিপি দেখে নুডলস রান্না করে দুজনের জন্য। শ্রবণের জন্য এক প্লেট নুডলস নিয়ে রুমে ফিরে আসে। জগ ভরে পানি নিয়ে আসে। শ্রবণকে ডেকে তোলে। শ্রবণ শোয়া থেকে উঠে দুলতে দুলতে আবারও ওয়াশরুমে প্রবেশ করে। হাত মুখ ধুয়ে আবারও ফিরে আসে রুমে। ব্ল্যাঙ্কেট দিয়ে কাত পর্যন্ত ঢেকে বসে বিছানায়। সোহা নুডলসের প্লেট শ্রবণের সামনে নেয়। শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে সোহার মুখের দিকে তাকায়, তারপর চামচের সাহায্যে নুডলস তুলে মুখে পুরে নেয়। নাক মুখ কুচকে সোহার দিকে তাকায়, মুখের নুডলস গিলে বলে, কি বালে রান্না করছিস? এত তেতো কেন? আমাকে মারার জন্য বিষ মিয়েছিস নাকি ডানির বাচ্চা? সোহা থমথমে গলায় বলে, কি মেশাবো? জ্বরের কারণে তোমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। না, আমি নিশ্চিত তুই বিষ মিশিয়েছিস। সোহা ঝুঁকে হাত দিয়ে নুডলস তুলে নিজের মুখে পুরে দেয়, গিলে বলে, ঠিকই তো আছে, তেতো তো লাগছে না। শ্রবণ নুডলসের প্লেটের দিকে তাকিয়ে থাকে। বিশ্রী রকমের তেতো লাগছে খেতে। তুলে আবারও মুখে পুরে দেয়। অল্প খেয়ে বলে, খাবো না, সরা, তোর ভালো রান্না। সোহা সামনে থেকে প্লেট সরিয়ে নেয়। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে কিট বক্স থেকে H+ ট্যাবলেটটা এনে দেয় শ্রাবণকে। শ্রবণ সোহার হাতে ট্যাবলেটের দিকে তাকিয়ে বলে, একটার মেয়াদ আছে, কোনো ডাইনোসরের যুগে নিয়েছিলাম, ঠিক নেই। তুই এটা খাইয়ে আমাকে মারতে চাইছিস না? মারতে চাইবো কেন? মেয়াদ আছে, আমি দেখেছি। এটা খেয়ে যদি আমি মরি তাহলে তোকেও মারবো। আচ্ছা এখন খাও। শ্রবণ ট্যাবলেটটা নিয়ে খেয়ে ফেলে। বমি পাচ্ছে, কাত হয়ে শুয়ে পড়ে। আবার সোহা নুডলসের প্লেটটা হাতে নিয়ে রুম থেকে বের হতে হতে বিড়বিড় করেই বলে, মাথার তার ছিঁড়ে যাচ্ছে আবার। শ্রবণ বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে। জ্বর নেমে গেছে এখন, কিন্তু মাথা আর শরীর ভার ভার হয়ে আছে। মাথা ঝিমঝিম করছে। ফোন হাতে নিয়ে মাজেদ আন্টির ফোনে ডায়াল করে। রিং হওয়ার একটু পরেই রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে মাজেদ আন্টির গলার স্বর। শ্রাবণ, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ফ্ল্যাটে এসেছো? হ্যাঁ, আপনি আসুন। আচ্ছা আসছি। আচ্ছা রাখছি।
শ্রবণ ফোন লাইন বিচ্ছিন্ন করে রুম থেকে বেরিয়ে যায়। 10 মিনিট হওয়ার আগেই রুমে প্রবেশ করেন মাজেদা আন্টি। ওনার কাছে ফ্ল্যাটের এক্সট্রা চাবি আছে, তাই ভেতরে প্রবেশ করার জন্য শ্রবণকে প্রয়োজন হয় না। ভেতরে এসে শ্রবণের রুমে দরজা নক করে। সারা শব্দ না পেয়ে দরজা ঠেলে ভেতরে উকি দেন। তখনই ওয়াশরুম থেকে ভেজা টাওয়েল হাতে নিয়ে বেরিয়ে আসে সোহা। শ্রবণের রুমে মেয়ে মানুষ দেখে মাজেদা আন্টির চোখ বিস্ময়ে কপালে উঠে গেছে। রুমের ভিতর প্রবেশ করে সোহার সামনে দাঁড়ান। সোহার আগাগোড়া পরখ করে বলেন, এই মেয়ে কে তুমি? এই ফ্ল্যাটে কিভাবে প্রবেশ করেছো? শ্রাবণ কোথায়? এতগুলো প্রশ্ন একসঙ্গে শুনে চুপ হয়ে থাকে সোহা। মাজেদা আন্টির গলার স্বর আর চাহনি অস্বাভাবিক। তিনি নিজ চোখে দেখেও বিশ্বাস করতে পারছেন না শ্রবণের ফ্ল্যাটে কোনো মেয়ে রয়েছে। শুধু ফ্ল্যাটে না, রুমে তাও ভিজা টাওয়েল হাতে। যে শ্রবণ কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না। মেয়ে দেখলে দূর দিয়ে হাঁটে, বিয়ের কথা বললে বিরক্তিতে কপাল ভ্রু কুচকে যেত। তার রুমে জলজান্ত মেয়ে, অবিশ্বাস্যই বটে। মাজেদা আন্টি পুনরায় বলেন, এই নাম কি তোমার? শ্রাবণের রুমে কিভাবে আসলে? সোহা মৃদুস্বরে বলে, আমি সোহা চৌধুরী, ভাইয়ের ওয়াইফ। ভাইয়া বলেছে, আবার ওয়াইফও বলছে। আশ্চর্য তো। ভালোভাবে বলো, শ্রাবণের সঙ্গে কি সম্পর্ক তোমার? হাজবেন্ড ওয়াইফ। শ্রাবণ বিয়ে করেছে? অবিশ্বাস্য গলার স্বর মাজেদা আন্টির। সোহা মাথা নেড়ে হ্যাঁ বলে। কবে বিয়ে করলো? ও না গিয়েছিল ছোট ভাইয়ের বিয়ে খেতে? হ্যাঁ ভাইয়ের বিয়ে খেতে গিয়ে নিজেও বিয়ে করে নিয়েছে। হ্যাঁ। শ্রাবণ কোথায়? বাইরে গেছে। মাজেদা আন্টি নরম স্বরে বলেন। আমাকে চিনতে পেরেছো? সোহা মাথা নেড়ে বলে, বলেছিল আপনি আসবেন। হাসান শ্রবণের ফোনে ডায়াল করে। ফোন রিসিভ হতে ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠ। হাসান কপাল কুঁচকে ফোন কান থেকে সরিয়ে মুখের সামনে ধরে। নাম্বার তো ঠিকই আছে। পর মুহূর্তে মনে পড়ে শ্রবণের এখন বউ আছে। কলটা হয়তো সোহা রিসিভ করেছে। এবার ফোন কানে ধরে সালাম দেয়। সোহা সালামের জবাব দেয়। হাসান বলে, শ্রবণ কোথায় ভাবি? নিজের চেয়ে বয়সে এত বড় একজন মানুষের মুখে ভাবি ডাক শুনে সোহার অস্বস্তি বোধ হচ্ছে। নিজের অস্বস্তি চেপে রেখে মৃদুস্বরে বলে, শুয়ে আছে। জ্বর কমেছে? রাতে কমেছিল, এখন আবার বেড়েছে। পাগলামি করছে কেমন? শান্তি দিচ্ছে? সোহা শ্রবণের দিকে তাকায়, চোখ বন্ধ করে বাপকে গালাগালি করছে তখন থেকে। শান্তি ওকে দেবে তাও শ্রবণ চৌধুরী? সুস্থ অবস্থায় শান্তি দেয় না, এখন তো অসুস্থ, এখন আরো শান্তি দিচ্ছে না। ফজরের পর থেকে শুরু হয়েছে আর বন্ধ হচ্ছে না। গা মুছে দিতে গিয়েছিলাম, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেন? ভেবেছে কোথাকার কোন মেয়ে আমি। সোহার কথা শুনে হাহা করে হেসে ওঠে হাসান। সোহা হাসানের অট্টহাসি আর শ্রবণের গালাগালি দুটোই একসঙ্গে শুনছে। হাসান নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করে বলে, ভাবি, ওকে জোর করে ওষুধ খাইয়ে দিন, ঠিক হয়ে যাবে। আমাকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। আমি আসবো? ফ্ল্যাটের চাবি তো আমার কাছে নেই। এই জানির বাচ্চা, তুই কার সঙ্গে কথা বলছিস? হঠাৎ শ্রবণের গর্জনে ভয় কেঁপে উঠে সোহা। দ্রুত বলে, তুমিই তো বললে কথা বলার জন্য। এতক্ষণ বউকে চিনতে পেরেছে তাহলে? এই কুত্তার বাচ্চা, কে কল করেছে? হাসান ভাইয়া তোমার সঙ্গে কথা বলবে। কোন হাসান? কে হাসান? হাসান ওপাশ থেকে আফসোসের সুরে বলে, যা বাবা, বউকে মনে পড়লো আর আমাকে ভুলে গেল। খিদে পেয়েছে, খাবার নিয়ে আয়। শ্রবণ চৌধুরী পৃথিবীর একমাত্র মানুষ যার জ্বর হলে খিদে বেড়ে যায় 10 গুণ। ভাবি, আপনি ওকে খাওয়াতে থাকুন, আমি পরে কল করছি। সোহা শ্রবণের দিকে তাকিয়ে থাকে। ফজরের পর থেকে ওকে যদি একটু শান্তি দিয়ে থাকে তাহলেও একটা কথা। গতকালকে চেয়েও আজকে বেশি মাতলামি করছে। ওষুধ এনে লাভ হয়েছে কি? হঠাৎ শ্রবণের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। বিলাপ করে বলে, আমাকে কেউ ভালোবাসে না, আদর করে না। খিদে পেয়েছে, খেতে দিচ্ছে না। বউটাও আর একটা বেটার সঙ্গে পালিয়ে গেল। শ্রবণের কথা শুনে বিস্ময়ে বিমূঢ় সোহা। কি বলছে এই ছেলে? ও কার সঙ্গে পালিয়ে গেছে? এখানেই তো রয়েছে ওর সামনে। নিশ্চয়ই হ্যালুসিনেশন করছে আবার। সোহা হাতের ফোন রেখে দেয়। শ্রবণের শিওরে দাঁড়ায় ভয় ভয়। কে জানে আবার যদি ফেলে দেয় ধাক্কা দিয়ে। এদিকে ঘুরে শো, মাথায় পানি ঢেলে দিই, আরাম লাগবে। শ্রবণ বন্ধ চোখ জোড়া মেলে সোহার দিকে তাকায়। নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুই আমার বউ না? হ্যাঁ। আমাকে ছেড়ে কার সঙ্গে পালিয়ে গেছিলি? কারো সঙ্গেই যাইনি, কোথাও যাইনি। আমি এখানেই ছিলাম তোমার কাছে। তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? না সত্যি যাবি না? না, তোর ডাইনি মা যদি তোকে নিয়ে যায়? আবার ফিরে আসবো তোমার কাছে। শ্রবণ হাত বাড়িয়ে কোমর পেঁচিয়ে ধরে টেনে আনে। আরো কাছে শক্ত করে ধরে রেখে বলে, তোকে আমি কোথাও যেতে দিব না। পেরিয়ে গেছে কয়েকদিন। শ্রবণ এখন সুস্থ, তবে জ্বরে ধকল কাটি উঠতে পারেনি এখনো সেভাবে।
সোহা দুপুরে রান্না শেষ করে গোসল করে বের হয় ওয়াশরুম থেকে। শ্রবণ গোসল সেরে শুয়েছে, মুখের উপর বালিশ চেপে ধরে ঘুমিয়ে গেছে বোধহয়। গত রাতে ঘুমায়নি ঠিক মতো। টুকটাক শব্দে মুখের উপর থেকে বালিশ সরায় শ্রবণ। চোখ মেলে তাকাতেই লাইটের আলো এসে চোখে লাগে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। কয়েকবার চোখ ঝাপটা দিয়ে আবারও তাকায়। বিড়বিড় করে সোহাকে গালি দেয় লাইট অন করার কারণে। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখে সোহা চুল ব্রাশ করছে। গায়ে ওড়নাটা পাশেই টুলের উপর রেখে দিয়েছে। চুলগুলো দুই কাঁধ দিয়ে দুপাশে নামানো হয়েছে। ফর্সা পিটার ঘাড় উন্মুক্ত হয়ে আছে। শ্রবণের দৃষ্টি স্থির সোহার পিটার ঘাড়ে। জামার ফিতাটা নড়ছে সোহার নড়াচড়ায়। ফর্সা পিটার ঘাড় শ্রবণের কাছে আকর্ষণীয় লাগছে। লাল জামা পরনে সোহাকেও দারুণ লাগছে। রহস্যময় হাসি হেসে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় সোহার পেছনে। সোহা চুল ব্রাশ করায় এতটাই মগ্ন যে শ্রবণ ওর পেছনে এসে দাঁড়িয়েছে, সেদিকে খেয়াল নেই। শ্রবণ হাত তুলে সোহার নরম ফর্সা আকর্ষণীয় পিঠে হাত ছোঁয়ায়। ভয় পেয়ে চমকে উঠে সোহা। আয়নার দিকে তাকিয়ে শ্রবণকে দেখে চিৎকার করে উঠে উল্টো ঘুরে ড্রেসিং টেবিলের সঙ্গে ঠেকে গেছে। চরম বিরক্তিতে শ্রবণের কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। এই মেয়ে চিৎকার করে ওর কান আর মাথার 12টা বাজানো ছাড়া আর কোনো কাজ কি নেই। ধমক দিয়ে বলে, চিৎকার করছিস কেন এভাবে? দেব গালটা চেপে? সোহা ভয়ে ভয়ে শ্রবণের দিক থেকে দৃষ্টি সরিয়ে বিছানার দিকে তাকায়। বিছানায় শ্রবণকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। শ্রবণকে হঠাৎ নিজের পেছনে দেখে ভয় পেয়ে গিয়েছিল। ও তো ভেবেছিল শ্রবণ ঘুমিয়ে গেছে, আর শ্রবণের রূপ ধারণ করে জিন ভূত এসেছে। কথা বলছিস না কেন? তুমি ঘুমাওনি? না। না শব্দটা উচ্চারণ করে সোহাকে টেনে উল্টো করে দাঁড় করায় নিজের সামনে। পুনরায় দৃষ্টি স্থির করে ফর্সা পিঠ আর ঘাড়ে। সোহা আয়নার দিকে তাকিয়ে শ্রবণের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। শ্রবণের দৃষ্টি পরিবর্তন হয়ে যাচ্ছে, ভালোভাবেই বুঝতে পারছে সোহা। এই শ্রবণকে সোহা দেখেনি এর আগে। শ্রবণ আবারও হাত ছোঁয়ায় সোহার ঘাড়ে। সোহাকে পেয়ে উঠে পুরো শরীর শিরশির করছে, গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। দ্রুত সরে যেতে চায় শ্রবণের সামনে থেকে। শ্রবণ টেনে ধরে সোহার কোমর জড়িয়ে ধরে এক হাতে। সোহার হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক। অচেনা অনুভূতিতে থরথর করে কাঁপতে শুরু করেছে সারা অঙ্গ। শ্রবণ হাত তুলে সোহার নরম মসৃণ গালে হাতের উল্টো পিঠ ছোঁয়ায়। হাত গালের উপর থেকে যখন নিচের দিকে নেমে আসে সোহা তখন বারংবার কেঁপে কেঁপে ওঠে। দ্রুত চেষ্টা করে নিজের কোমর থেকে শ্রবণের হাত সরিয়ে দেওয়ার। শ্রবণ আরো শক্ত করে চেপে ধরে, মুখ নামায় ঘাড়ে। সোহা কম্পিত স্বরে বলে, কি করছো? ছাড়ো আমায়। হুশ, ডোন্ট শাউট। তুমি নিজের মধ্যে নেই, ছাড়ো আমায়। আমি নিজের মধ্যে আছি, তুই চুপ থাক। ছাড়ো আমাকে। শ্রবণ ফট করে সোহাকে নিজের দিকে ফেরায়। সোহার চোখ মুখ অন্যরকম, কিন্তু শ্রবণের কাছে দারুণ লাগছে। গোলাপি ওষ্ঠজোড়া তিত্তির করে কাঁপছে, ঘন ঘন চোখের পলক ফেলছে। শ্রবণ সোহার বাহু ছেড়ে চুল পেছনে ঠেলে দিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। সোহা পিছিয়ে যেতে চাইলে শ্রবণ ফট করে ওকে আরো ভালোভাবে আঁকড়ে ধরে অধৈর্যরা চেপে ধরে নিজের অধর দিয়ে। কয়েক সেকেন্ডের জন্য সোহার নড়াচড়া বন্ধ হয়ে যায়, স্থির হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। মুহূর্তে সোহার ছটফটানি বেড়ে যায়। শ্রবণকে দুই হাতে ঠেলে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় সোহাকে। চরম বিরক্তি নিয়ে দাঁতে দাঁত পিষিয়ে বলে, কি হয়েছে? এমন করছিস কেন? চুপ থাকতে পারছিস না? ছাড়ো আমায়। ছেড়েই দেব। তো ঠোঁটের স্বাদ খুবই বিশ্রী, লাইক পাটের বিচি। সেই জঘন্য টেস্ট। এতক্ষণ ধরে ঠোঁট জোড়ার উপর অত্যাচার করে এখন বলছে, ছি, জঘন্য টেস্ট, বদলোক একটা। সোহা টলমলে চোখ জোড়া নামিয়ে নিয়ে জড়ানো গলায় বলে, ছাড়ো আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই। বলেই আবারও চেপে ধরে ওষ্ঠজোড়া। সোহার ছটফটানি এবার আগের চেয়েও বেশি। শ্রবণ ছেড়ে দিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব। এক দুপুরে দ্বিতীয়বারের মতো গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। বিছানার দিকে দৃষ্টি যেতেই দেখে শ্রবণ বিভোর হয়ে ঘুমিয়ে গেছে। লাইটের আলোয় যেন এখন ওর চোখে লাগছে না। সোহা এখনো একটা ঘোরের মধ্যে রয়েছে। কি হলো এখনো সেটাই ভেবে চলেছে। আচমকা কেন ভূত ভর করেছিল এই বড় ভূতের মাথায়? দূরে থাক করে আজকে নিজেই যত দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই নজরে আসে শ্রবণের দেওয়া চিহ্নগুলো। চোখ নামিয়ে নেয় আয়নার দিক থেকে। নিজের দিকে নিজেই তাকাতে পারছে না, ঘাড়ে রীতিমতো জ্বলছে এখনো। শয়তান রাক্ষস একটা। বিড়বিড় করে বকা দিয়ে ব্যালকনিতে চলে যায়। খিদে পেয়ে গিয়েছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। চেয়ারে বসে তাকিয়ে থাকে দূর আকাশের দিকে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 4টার ঘরে এসে ঠেকেছে। নিজের ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙে শ্রবণের। চোখ বন্ধ রেখে বিছানা হাতড়ে ফোন হাতে নেয়। ঘুম ঝরানো চোখে স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল। কোথায় তুই? ঘুমিয়েছিলি নাকি? হ্যাঁ। এই বেলায় তোর আবার কিসের ঘুম? শরীর খারাপ লাগছে নাকি আবার? না, দুপুরে ঘুমিয়েছিলাম। কিছু বলবি? বাইরে আসবি না? হ্যাঁ,
আয় তাহলে। ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, রাখছি তাহলে। শ্রবণ ফোন পার্শ্বে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে থাকে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, আরো কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো লাগতো। আলসেমি ছেড়ে শোয়া থেকে উঠে বসে, চুলগুলো পেছনের দিকে ঠেলে দিতে দিতে গলা ছেড়ে সোহাকে ডাকে। শ্রবণের ডাক শুনে দ্রুত ব্যালকনি থেকে রুমে ফিরে আসে সোহা। শ্রবণের সামনে দাঁড়ায় মাথা নিচু করে। শ্রবণ সোহার দিকে তাকায়, চোখ তুলে আগাগোড়া পরক করেই বলে। কফি নিয়ে আয়। সোহা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণের সামনে থাকতে অস্বস্তি হচ্ছে। কফি বানিয়ে নিয়ে রুমে এসে দেখে শ্রবণ রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। কফির মগ বেডসাইড টেবিলের উপর রেখে বিছানা ঠিকঠাক করে রাখে। সোজা হয়ে দাঁড়াতেই ওয়াশরুম থেকে ভেসে আসে শ্রবণের গলার স্বর। সোহা, টাওয়ালটা দে। সোহা ওয়াশরুমের দিকে তাকিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যায়। গোসল করতে গেছে অথচ টাওয়েল নেয়নি। টাওয়েল নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। শ্রবণ দরজা খুলে সোহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে। টাওয়েল ওয়াশরুমে না রেখে কোথায় রেখেছিলি? বেলকনিতে শুকিয়ে দিয়েছিলাম। ঠাস করে সোহার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শব্দে কেঁপে উঠেছে সোহা। বিড়বিড় করে বকা দিতে দিতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। শ্রবণ রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে এগিয়ে যেতে সোহা পিছু ডেকে বলে। কোথায় যাচ্ছ, খাবে না? শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়, শান্ত স্বরে বলে। বাইরে খাবো। আমি যে রান্না করলাম। নিজেই গেলে শেষ কর। সন্ধ্যা হয়ে আসছে। তো আমার কি, আমি কি সূর্যকে ধরে বসে থাকবো যেন অস্ত না যায়? সন্ধ্যার পর একা একা ভয় লাগে আমার। ভয় তো আমার হয় এই ফ্ল্যাটের জিনভূতগুলোর জন্য। তোর মতো একটা ডাইনির সঙ্গে ওই ফ্ল্যাটে ওরা কিভাবে থাকে বলা তো যায় না। যদি ধরে খেয়ে ফেলিস। শ্রবণের কথা শুনে সোহার ভয় আরো বেড়ে গেছে। মুখের রং ফ্যাকাশে। অনুরোধে সুরে বলে। প্লিজ তুমি এখন বাইরে যেও না। কে শুনে কার কথা? সোহার আর কোনো কথা না শুনে ধূপধাপ পা ফেলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। পেছন থেকে সোহা কয়েকবার ডাকে, তবে শ্রবণ কানে নেয় না। ভয়ে সোহার গলা এখনই শুকিয়ে যাচ্ছে। খিদের চোটে পেটে গুড়গুড় করছে। নিজে থাকবি না ভালো কথা, ভয় দেখিয়ে কেন চলে যাবি? বেচারি সোহা। সোহা ভয়ে ভয়ে চারিদিকে নজর বুলিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। একটা চেয়ারে বসে চুপচাপ প্লেট সামনে নিয়ে ভাত মাখতে শুরু করে। খাবার কি এখন গলা দিয়ে নামবে? ভয় তো গলায় বন্ধ হয়ে গেছে। পানি খেয়ে গলা ভিজিয়ে ভাত খেতে শুরু করে। কোনো দিকে তাকায় না, দৃষ্টি স্থির প্লেটের দিকে। কয়েক মিনিটের মধ্যেই খাওয়া শেষ করে সবকিছু কোনো রকমে ঢেকে রেখে এক প্রকার দৌড়ে রুমে চলে আসে। রুমে এসে জোরে জোরে শ্বাস নেয়। দরজা ভিজিয়ে রেখে বিছানায় উঠিয়ে বসে। জানালার দিকে চোখ যেতেই দেখে জানালার ব্যালকনির দরজা খোলা। দোয়া দূরত পড়তে পড়তে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার দরজা লাগিয়ে আবার দ্রুত বিছানায় উঠে বসে। আর নামবে না বিছানা থেকে, যত যাই হয়ে যাক। শ্রবণ ফ্ল্যাটে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। ফ্ল্যাটের দরজা লাগিয়ে বেডরুমের দিকে এগিয়ে আসে। আজকে আর সোহা ওকে কল করেনি ভয় পাওয়ার জন্য। রুমে এসে দেখে সোহা আগাগোড়া ঢেকে শুয়ে আছে। পকেট থেকে ছোট একটা প্যাকেট বের করে সোহার শিওরে ছুড়ে দেয়। ফোন নিজের বালিশের পাশে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চাবি আর ওয়ালেট রেখে শার্ট প্যান্ট চেঞ্জ করে নেয়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতে বসতে সোহার নাম ধরে ডাকে। সারা শব্দ করছে না দেখে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে নেয়। উপর থেকে ঘুমিয়ে গেছে আগাগোড়া ঢেকে রেখে গায়ে ধাক্কা দিয়ে বলে। এই সোহা, ওঠ। ধাক্কা খেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায় সোহা। শ্রবণকে সামনে বসে থাকতে দেখে লাফিয়ে উঠে বসে দ্রুত। দুই হাতে চোখ মুখ ডলে ঘুম জড়ানো গলায় বলে। কখন এসেছো? একটু আগে যে ফ্রেশ হয়ে আয়। সোহা বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। তাড়াহুড়ো ঘুম থেকে উঠে মাথা ধরে গেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে শ্রবণের হাতে দুটো ট্যাবলেট ধরিয়ে দিয়ে বলে। খা। কোনো প্রশ্ন ছাড়াই খেয়ে নেয় সোহা। শ্রবণ বুকের উপর বালিশ চেপে শুয়ে পড়ে। খাবে না? শ্রবণ চোখ বন্ধ রেখেই বলে। না, তুই খেলে খেয়ে আয়। সোহারও তেমন খিদে পায়নি, খেতেও ইচ্ছে করছে না এখন। লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে। শ্রবণের থেকে দূরত্ব বজায় রেখে কিছুটা সময় অতিবাহিত হয়। শ্রবণ ও বুকের উপর থেকে বালিশ সরিয়ে কাত হয়ে শোয়। হাত বাড়িয়ে সোহাকে টেনে আনে নিজের কাছে। নিজের দিকে ফিরিয়ে সোহার বুকে মুখ গুজে জড়িয়ে ধরে। সোহার হার্টবিট বেড়ে গেছে। শ্রবণের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে শুরু করেছে। শ্রবণ বিরক্ত হয়ে বলে। সমস্যা কি তোর? এমন করছিস কেন? ছাড়ো। কেন? অস্বস্তি হচ্ছে। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে। আমার সোয়ায় অস্বস্তি হচ্ছে আর অন্যের সোয়ায় স্বস্তি লাগে, তাই না? কি বলছো এসব? তুই যা বলছিস তাই তো বললাম। তুমি ছাড়া কেউ ছুঁয়েছে আমায়? সোয়নি? না। সোয়নি? তুই আমার নিজের চোখে অবিশ্বাস করতে বলছিস? সোহা একটু দমে যায়, মৃদু স্বরে বলে। না, ছুঁইনি। স্পর্শ ভাইয়া ছুঁয়েছিল শুধু হাত। তোমার মতো করে গভীরভাবে তো কেউ ছুঁয়নি, তুমি ব্যতীত। কোনোদিন কেউ যেন ছুঁতেও না পারে। শ্রবণ আর কথা বাড়ায় না। সোহার এক হাত তুলে নিজের মাথায় রাখে। আয়েশ মতো বুকে মুখ গুজে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে থাকে।
সোহা আলতো হাতে শ্রবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। সকালে সোহার ঘুম ভাঙার পর শ্রবণকে রুমে পায় না। বুঝতে পারে জিমে চলে গেছে। অসুস্থতার জন্য এই কয়েকদিন যায়নি। শোয়া থেকে উঠে বিছানা গুছিয়ে ফ্রেশ হতে যায়। বিয়ের পর গত রাতে ঘুমটা ভালো হয়েছে। এর আগের রাতগুলো তো শ্রবণের যন্ত্রণায় ঠিক মতো ঘুমাতেই পারেনি। শ্রবণ গত রাতে ঘুমিয়ে যাওয়ার পর সারা রাত আর ঘুম থেকে উঠেনি। সোহার ফজরের আগে আগে ঘুম হালকা হয়ে এসেছিল। তখনও শ্রবণ ওর বুকে মুখ গুজে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। রাতে নড়াচড়াও করেনি বোধ হয়। দুজনেরই ঘুম ভালো হয়েছে গত রাতে। ফ্রেশ হয়ে এসে দেখে শ্রবণ ফিরে এসেছে। সোহা বের হতে শ্রবণ ভেতরে প্রবেশ করে। হাত মুখ মুছে ময়শ্চারাইজার মেখে রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে দেখে শ্রবণ নাস্তা কিনে নিয়ে এসেছে। সোহা স্বস্তির শ্বাস নেয়। এখন নাস্তা তৈরি করতে গেলে দেরি হয়ে যেত আরো। এমনিতেই বেলা হয়ে গেছে। রাতে না খাওয়ার কারণে এখন খিদেও পেয়েছে। রান্নাঘরে এসে দুজনের জন্য 4টা ডিম সিদ্ধ করতে চুলায় বসিয়ে দেয়। সিদ্ধ ডিম আর দুধ গরম করে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসতে দেখে শ্রবণ তৈরি হয়ে এগিয়ে আসছে। শ্রবণ চেয়ার টেনে বসতে সোহা শ্রবণের নাস্তাও সামনে দেয়। নিজের জন্য রেডি করে নিয়ে নিজে বসে খাওয়ার জন্য। শ্রবণ সিদ্ধ ডিম খেতে খেতে গম্ভীর স্বরে বলে, ভার্সিটি যাবি? সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ আবারও বলে, বলেছি ভার্সিটি যাবি নাকি? তুমি যেতে দিলে যাব। আমার সঙ্গে যাবি, আবার আমার সঙ্গে ফিরে আসবি। কোনো ছেলের সঙ্গে কথা বলে তো দূরের কথা, তাকালেও তোর চোখ উপড়ে ফেলতে 1 সেকেন্ডও ভাববো না আমি। তাকাবো না। মনে থাকে যেন। আমার বই খাতা সব তো ও বাড়িতে রয়েছে। নিয়ে আনার ব্যবস্থা করবো আমি। সোহা মাথা নেড়ে খাওয়ায় মনোযোগী হয়। মনে মনে খুশিও হয়েছে। চোখ তুলে আবারও শ্রবণের দিকে তাকিয়ে দেখে শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে খাচ্ছে। খাওয়া শেষ করে স্টাডি রুমে চলে যায় শ্রবণ। সোহা নিজের খাওয়া শেষ করে গুছিয়ে রেখে প্লেট ধুয়ে রাখে। শ্রবণ ব্যাগ কাঁধে আর হাতে হেলমেট নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। বাইরে থেকে দরজা লক করে লিফটের দিকে এগিয়ে যেতে যেতে দাদার ফোনে কল করে। শ্রবণ, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় তুমি? বাড়িতে আছি। সিএম কোথায়? মাত্র ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে গেল। বিকালে শহর বইকতা সহ যাবতীয় পোশাক সিএমকে দিয়ে পাঠিয়ে দিবে। আচ্ছা রাখছি, ভালো থেকো। আচ্ছা, তুমিও ভালো থেকো। শ্রবণ কল কেটে লিফটের ভেতরে প্রবেশ করে। ওর পাশে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রমহিলা ওর দিকে তাকিয়ে আছে চোখ কানা করে। শ্রবণ বিরক্তিতে কপালে কয়েক ভাঁজ ফেলে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। এই মহিলার সঙ্গে দেখা হলেই ওর দিকে তাকিয়ে থাকে। মাঝে মধ্যে তো প্রশ্ন করে করে বিরক্ত বানিয়ে দেয়। গায়ে পড়া মহিলা একটা। শ্রবণ ফ্ল্যাটে ফেরে ঠিক 4টায়। সোহা রুমগুলো ঝাড়ু দিয়ে এখন ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছে। শ্রবণকে ফিরে আসতে দেখে মনে সাহস বাড়ে। এতক্ষণ ভয় ভয় লাগছিল। একা একটা ফ্ল্যাটে থাকতে ভয় তো লাগেই, সাথে দম বন্ধ হয়ে আসে। শ্রবণ সোজা স্টাডি রুমে প্রবেশ করে। ব্যাগ আর হেলমেট রেখে বেডরুমে ফিরে আসে। ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে। কেন যেন আজ বাইরে খেতে ইচ্ছে করেনি। হাসান অনেক টানাটানি করেছিল খাওয়ার জন্য, কিন্তু শ্রবণ খায়নি। যা করতে মন টানে না, ইচ্ছে করে না, সেটা শ্রবণ কোনোদিনও করে না। মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারে না শ্রবণ চৌধুরী। শ্রবণ ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই কলিং বেল বেজে ওঠে। সোহা সোফায় বসেছিল। কলিং বেলের শব্দে সেদিকে তাকায়। তারপর ঘুরে তাকাতেই দেখে শ্রবণ এগিয়ে আসছে। শ্রবণ সোজা দরজার কাছে এসে দাঁড়ায়। দরজা খুলে দেখে সিয়াম দাঁড়িয়ে আছে, বাম হাতে সুটকেস ধরে রাখা। সিয়াম সুটকেসটা এগিয়ে দিয়ে বলে, ভাইয়া, এই যে এটার ভেতরে সবকিছু আছে। শ্রবণ হাত বাড়িয়ে সুটকেসটা ধরে। সিয়াম ভেতরে উকি দেয়। একবার সোহাকে দেখতে পায় সোফায় বসে আছে। ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে শ্রবণ গম্ভীর স্বরে বলে, ভেতরে আয়। সিয়াম দাঁড়ায়। বোনকে না দেখে চলে যাবি? সিয়াম ঘুরে দাঁড়ায়। শ্রবণ পথ ছেড়ে দেয়। সিয়াম ভিতরে প্রবেশ করতে দরজা লাগিয়ে দিয়ে শ্রবণ স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। এতদিন পর ভাইকে দেখে সোহার চোখে পানি জমেছে। সোফা ছেড়ে উঠে এগিয়ে এসে ভাইয়ের কাছে দাঁড়ায়। ভাইয়ের সামনে সিয়াম কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে বোনের মুখের দিকে। সবসময় হাস্যোজ্জ্বল থাকা চেহারা মলিন হয়ে আছে। চোখ দুটো পানিতে টইটুম্বর। পলক ফেললেই পানি গড়িয়ে পড়বে। তাকিয়ে থাকতে থাকতে সোহার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। সিয়াম বোনকে টেনে জড়িয়ে ধরে। মাথায় হাত বুলিয়ে আদর করে জড়ানো গলায় বলে, কেমন আছিস? সোহা কেঁদে ফেলে। কান্না জড়ানো গলায় বলে, ভালো, তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। বাড়িতে তুই নেই, ভাইয়া নেই, ভালো লাগে না আমার। কাঁদিস না। সোহা কান্না বন্ধ করতে চেয়েও পারে না। সিয়াম বোনের চুলে হাত বুলাতে বুলাতে ফ্ল্যাটের চারিদিকে নজর বোলায়। এর আগে এই ফ্ল্যাটে ওর আসা হয়নি কোনোদিনও। শ্রবণ স্টাডি রুমের দরজার মাঝখানে দাঁড়িয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সিয়াম আবারও বলে, কাঁদিস না। সোহা ভাইয়ের বুকে থেকে মুখ তুলে ভাইয়ের মুখের দিকে তাকায়। সিয়াম বোনের চোখের পানি মুছিয়ে দেয়, কিন্তু তখনই আবারও পানি গড়িয়ে পড়ে। গাল দুটো ভিজে যায়।
সিয়ামের টইটুম্বুর চোখ জোড়া থেকে টুপটুপ পানি গড়িয়ে পড়ে সোহার মুখের উপর। সিয়াম দ্রুত নিজের চোখের পানি মুছে নেয়। সোহাকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলে, আমি আসছি, তুই ভালো থাকিস। চেহারা দেখে তো মনে হচ্ছে লাঞ্চ করিসনি। লাঞ্চ করে যা, তোর বোন রান্না করছে। বোন রান্না করেছে শুনে সিয়াম দাঁড়িয়ে যায়, আবার ঘুরে দাঁড়ায় বোনের দিকে। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সোহা রান্না করতে পারে? সোহা তো কোনোদিনও রান্নাঘরেই প্রবেশ করেনি। ও রান্না করা শিখলো কবে? শ্রবণ এগিয়ে এসে বলে, চল লাঞ্চ করি, যদিও এখন লাঞ্চ করার টাইম না। সোহা চোখের পানি মুছে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভাইয়া আসো। আয়। সিয়াম শ্রবণের সঙ্গে পা বাড়ায় ডাইনিং টেবিলের দিকে। সোহা ওদের দুজনের জন্য খাবার বেড়ে দেয়। সিয়াম বেসিন থেকে হাত ধুয়ে এসে চেয়ারে বসে পড়ে। ভাত মেখে মুখে পুড়ে তো সিয়াম অবাক। রান্না অনেক ভালো হয়েছে, মনে হচ্ছে প্রফেশনাল কেউ রান্না করেছে। কাঁচা হাতের রান্না মনেই হচ্ছে না। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। সিয়াম বোনের মুখের দিকে তাকিয়ে বলে, তুই রান্না করছিস সব? হ্যাঁ, তুই তো জীবনে রান্না করেও যাসনি, এত ভালো রান্না কোথায় শিখলি? ইউটিউব থেকে। সিয়াম খাওয়া বন্ধ করে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে পলকহীন। ওর অবুঝ বোকাশোকা বোনটা সংসারী হয়ে গেছে মনে হয়। দুপুরে খেয়েছিস? হ্যাঁ, তুমি খাও। সিয়াম খাওয়া শুরু করে, আবার চোখ দুটো বেয়ে পানি বেরিয়ে আসছে। আবার টিস্যু পেপার হাতে নিয়ে চোখ মুছে নেয়। বোনের হাতের রান্না খেয়ে এবার আনন্দে ওর চোখ দুটো বেয়ে পানি ঘুরিয়ে আসছে। নাস্তা সেরে দ্রুত তৈরি হয়ে নেয় সোহা। শ্রবণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে বিরক্তি সুরে বলে, সারাদিন ধরে কি এখন রেডি হবি? বেরা শয়তানের বাচ্চা, নয়তো রেখে চলে যাব। হয়ে গেছে, আসছি। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে সোহা। শ্রবণ দরজার দিকে এগিয়ে বলে, স্টাডি রুম থেকে তোর ব্যাগ নিয়ে আয়। সোহা আবারও দ্রুত পায়ে স্টাডি রুমে প্রবেশ করে। ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ ফ্ল্যাটের দরজা লক করছে। ওর পাশে দাঁড়িয়েছে সোহা, কাঁধে ব্যাগ। সেই ভদ্রমহিলা শ্রবণের পাশে মেয়ে মানুষ দেখে বেশ অবাক হয়ে তাকিয়েছেন। কৌতূহল দমাতে না পেরে এগিয়ে আসেন দুজনের কাছে। ততক্ষণে শ্রবণ দরজা লক করে সোহার হাত ধরে লিফটের দিকে আগাচ্ছে। মহিলা দ্রুত দুজনের পাশে এসে হাঁটতে হাঁটতে বলেন, কেমন আছো তোমরা? শ্রবণ কিছু বলে না। স্পষ্ট বিরক্তি প্রকাশ পাচ্ছে ওর চোখে মুখে। ভদ্রতা বজায় রাখতে সোহা মৃদুস্বরে বলে, ভালো। শ্রাবণ, তোমার কি হয়? সোহা ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে শ্রবণের মুখের দিকে তাকায়। লিফটের সামনে এসে দাঁড়িয়েছে ওরা। লিফট নিচে রয়েছে। বলে না যে তোমরা কি হও সম্পর্কে? শ্রবণ তাকায় ভদ্রমহিলার মুখের দিকে, কিছুটা রুক্ষ স্বরে বলে, হাজবেন্ড ওয়াইফ। ও তোমার বউ? হ্যাঁ। তুমি বিয়ে করে নিয়েছো? আপনি কি চাইছিলেন? আমি যেন বিয়ে না করি, সারা জীবন সিঙ্গেলে থাকি? না না না, তা চাইবো কেন? বিয়ে করেছো, ভালো হয়েছে। বিয়ের বয়স তো আরো আগেই হয়েছিল। ভদ্রমহিলা একটু দম নিয়ে আবারও বলেন, কোথায় বিয়ে করেছো? বাড়িতে। বাড়িতে বিয়ে করেছো সেটা তো বুঝলাম। আমি জিজ্ঞেস করেছি তোমার বউর বাবার বাড়ি কোথায়। আমি সেটাই বলছি, আমার বাড়িতে। শ্রবণের কথা শুনে ভদ্রমহিলার কপাল কুঁচকে গেছে। ওর কথার আগাগোড়া কিছুই ওনার মাথায় ঢুকছে না। শ্রবণের মেজাজ ভীষণ গরম হয়ে গেছে। লিফট চলে আসে, সোহাকে নিয়ে ভিতরে প্রবেশ করে। ভদ্রমহিলা নিজেও দ্রুত প্রবেশ করেন ভিতরে। নিজেকে আবারও দমাতে না পেরে আর সবটা জানার আগ্রহে আবারও বলেন, একটু ক্লিয়ার করে বলো তো আমাকে, তোমার বাড়িতেই তোমার বউয়ের বাবার বাড়ি কিভাবে হয়? তোমার বাড়ি থেকেই থাকে, তাহলে তুমি এতগুলো বছর ধরে এখানে একা একা কেন থাকছো? শ্রবণ কিছু বলে না। চোখ মুখ দেখে সোহা কিছু বলার সাহস করছে না। মহিলা বেশি কথা বলে বুঝতে পারছে। লিফট নিচে পৌঁছাতে শ্রবণ সোহাকে নিয়ে বেরিয়ে আসে। ভদ্রমহিলা পিছু ডেকে বলেন, ক্লিয়ার করে বলে তো যাও পুরোটা। শ্রবণ সোহাকে টেনে নিয়ে পার্কিং লটের দিকে এগিয়ে যায়। সোহা পেছনে ফিরে একবার তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে ওর মুখ লাল হয়ে গেছে রাগে। মনে মনে ভদ্রমহিলাকে কি কি বলে গালি দিচ্ছে কে জানে। পার্কিং এ এসে সোহাকে বসিয়ে নিজে বসে ড্রাইভিং সিটে। পার্কিং থেকে বেরিয়ে আসতে ভদ্রমহিলা সামনে পড়ে। শ্রবণ গাড়ির স্পিড বাড়িয়ে চলে যায় দৃষ্টিসীমানার বাইরে। মহিলা পিছন থেকে বিড়বিড় করে বলেন, বেয়াদব ছেলে মেয়ে, আদব কায়দা কিচ্ছু শেখেনি নাকি? কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, এতটুকু জ্ঞান নেই? এখনকার ছেলে মেয়েরা যে কি মনে করে নিজেকে, সব কটা অসভ্য তৈরি হচ্ছে। সব বাবা মায়ের দোষ। বিড়বিড় করতে করতে ভদ্রমহিলা চলে যান নিজ গন্তব্যে। দুপুর গড়িয়ে বিকেল 3টার উপর বেজে গেছে। শ্রবণের আরো একটা ক্লাস আছে, তবে এখনো অনেক দেরি ক্লাস শুরু হতে। এখন বন্ধুদের সঙ্গে বসে আছে ক্যাম্পাসে। ওর হাতে গিটার, গান গেয়ে মাত্রই থেমেছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে নেয়। এতক্ষণে তো সোহার ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা, এখনো আসছে না কেন? ওকে তো বলে দিয়েছিল ক্লাস শেষে যেন এখানে আসে।
বন্ধুদের কথায় পুনরায় গিটারে সুর তুলতে নজর আটকায় কিছুটা দূরে। ওখানে ছেলে মেয়েদের জটলা পাকিয়ে যাচ্ছে। শ্রবণ কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে কিছু সময়। মুহূর্তে চোখে মুখে রং পরিবর্তন হয়। গিটার রেখে উঠে দাঁড়ায়, বড় বড় কদমে আগায় ভিড়ের দিকে। ওকে এভাবে এগিয়ে যেতে দেখে বন্ধুরা আগায় পেছন পেছন। ভিড়ের মধ্যে এসে দাঁড়ায় শ্রবণ। রাগী স্বরে বলে, কি হচ্ছে এখানে? শ্রবণের গলার স্বর শুনে পেছনে তাকায় সোহা। শ্রবণকে নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত ওর দিকে ঘুরে কিছুটা এগিয়ে দাঁড়ায় আরো কাছাকাছি। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। রাগে পায়ে রক্ত ছলকে মাথায় উঠে যায়। পেছন থেকে একটা ছেলে সোহার দিকে হাত বাড়িয়ে বলে, ওদিকে গেলি কেন? এদিকে আয়। সোহা ভয়ে শ্রবণের বুকের সঙ্গে মিশে যায় দ্রুত। ও জানে এই বুক থেকে আজরাইল ব্যতীত অন্য কেউ ওকে ছিনিয়ে নিতে পারবে না। ওর জন্য এই জায়গায় এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়। দুজনের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা নেই। শ্রবণের শার্ট খামচে ধরে ফুপিয়ে ওঠে ওর বুকে মুখ গুজে। ছেলেটা হাত গুটি নিয়ে দাঁড়িয়ে আছে সোহার দিকে তাকিয়ে। শ্রবণ এক হাতে সোহাকে আগলে রেখে বলে, কি হয়েছে? সোহা কাঁদতে কাঁদতে বলে, ওরা মেরেছে আমায়, আমার ফোন আর ব্যাগ কেড়ে নিয়েছে। পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলে, তার কাছে বিচার দিচ্ছিস রে? উনি নিজেই তো র্যাগিং করে। যদি এতই ভয় লাগে তাহলে আমার কাছেই আসতি, আমি আমার বুকে তোকে আশ্রয় দিতাম। বড় ভাই, আপনি যান এখান থেকে। শেষের কথাগুলো বলতে বলতে সোহার দিকে আবার হাত বাড়ায় ওকে ধরার জন্য। বাকি কথা শেষ করার আগে শ্রবণ ছেলেটার হাত খপ করে ধরে মোচড় দেয়। আ করে চিল্লিয়ে উঠে ছেলেটা। শ্রবণ নিজের সর্বশক্তি প্রয়োগ করে একটা চর বসায় কানসা বরাবর। ভয় পেয়ে সোহা আরো শক্ত করে আঁকড়ে ধরে শ্রবণকে। ছেলেটার হাত ছেড়ে দিয়ে আরো কয়েকটা চর বসিয়ে দেয়। কাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায় নিচে। ছেলেটার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এসেছে। শ্রবণ নিজের বুক থেকে সোহার মুখ তুলে মুখের দিকে তাকায়। বাম গালটা লাল হয়ে গেছে চর খেয়ে। 4 আঙ্গুলের ছাপ পড়ে আছে। গাল দেখে ওর মস্তিষ্ক টকবক করে ফুটছে। ডান হাতে মুখ আগলে ধরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে গালে মৃদুভাবে স্লাইড করতে করতে বলে, কে মেরেছে তোকে? সোহা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। পুনরায় শ্রবণের বুকে মুখ লুকায়। একটা মেয়ের দিকে আঙ্গুল তুলে বলে, ওই কালো প্যান্ট আর টি শার্ট পরা মেয়েটা। শ্রবণ মেয়েটার দিকে তাকায়। ওর তাকানো দেখে মেয়েটার শুকনো ঢোক গিলে পিছিয়ে যেতে শুরু করে। শ্রবণ সোহাকে বুক থেকে সরাতে সরাতে বলে, এখানে দাঁড়িয়ে থাক চুপচাপ। সোহা শ্রবণকে ছেড়ে দাঁড়ায়। শ্রবণ হিংস্র বাঘের ন্যায় এগিয়ে গিয়ে থাপা বসায় মেয়েটার কানসা বরাবর। মেয়েটা নিচে পড়ে অজ্ঞান হয়ে গেছে। এত জোরে চর বসিয়েছে যে মেয়েটার মাথা ভো ভো করছিল। আর একটু জোর হলে বোধহয় কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে আসতো। নিচে পড়ে থাকা ছেলেটা উঠে দাঁড়ায়। শ্রবণকে গালি দিয়ে বলে, তার বাচ্চা, তোর এত জ্বলছে কেন ওর জন্য? তুই নিজে যখন র্যাগিং করিস, আমরা কিছু বলতে করতে যাই, তাহলে তুই আমাদের মধ্যে নাক গলাতে এসেছিস কেন? শ্রবণ আগের চেয়েও বেশি রেগে তেরে এসে ছেলেটার গলা চেপে ধরে। হিসিয়ে বলে, শুকুরের বাচ্চা, ও আমার ওয়াইফ। আমার ওয়াইফকে কিছু বলার করাতে দূরের কথা, ওর দেখে চোখ তুলে তাকালেও তোর চোখ উপড়ে নেবো আমি। ওই কুত্তার বাচ্চা, কত বড় কলিজা ওর! আমার ওয়াইফের গায়ে হাত তুলছে। দ্বিতীয়বার তোকে আমার ওয়াইফের আশেপাশে যদি দেখি, খুব শীঘ্রই আজরাইলের সাক্ষাৎ পাবি তুই। কথাগুলো বলেই ছেলেটাকে ছুঁড়ে ফেলে দূরে। হুঙ্কার ছেড়ে বলে, কোন কুত্তার বাচ্চার কাছে ফোন আর ব্যাগ? দ্রুত দে। একটা মেয়ে ফোন আর ব্যাগ নিয়ে এসে সোহার হাতে দিয়ে দ্রুত চলে যায়। নিচে পড়ে থাকা ছেলেটা গর্জন করে বলে, কুত্তার বাচ্চা, তোকে দেখে নেবো আমি। শুকুরের বাচ্চা, আর কত দেখবি? দেখে নে মন ভরে। তোর কোন কোন বাপকে দেখাতে চাস তাদের নিয়ে আসিস। এই দুনিয়ায় এখন এমন কারো জন্ম হয়নি যাকে এই শ্রাবণ চৌধুরী ভয় পায়। শ্রবণ সোহার হাত ধরে সকলের দিকে একবার নজর বুলিয়ে বজ্র কণ্ঠে বলে, কোনোদিন কোনো ছেলে ওর দিকে তাকালে তার খবর আছে। আর কোনো কুত্তার বাচ্চা ওর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ফুলের টোকা দিলেও শরীরের সঙ্গে হাড় থাকবে না ফুল ছোঁয়ার জন্য। কথাগুলো বলে সোহাকে নিয়ে পার্কিং এর দিকে আগায়। সোহা এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রবণ নিজের ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে এসে রাস্তায়। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ওর বউকে মারবে, কাটবে, খুন করবে, কিন্তু বাইরের একটা মানুষ ওর বউয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারবে না। গায়ে হাত তোলা তো অনেক দূরে। অল্প সময়ের মধ্যে গাড়ি বিশাল ভবনের পার্কিং লটে এসে দাঁড়ায়। সোহা গাড়ি থেকে নেমে দাঁড়ানোর পর শ্রবণ গাড়ি পার্কিং করে ভেতর থেকে বেরিয়ে আসে। লিফট থেকে বেরিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজন। আস্তে আস্তে সোহার কাছ থেকে রাস্তায় শুনে নিয়েছে পুরো কাহিনী। শ্রবণের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করে আছে। এখনো সোহাকে ওই শয়তানটা ছুঁয়েছে, এটা শুনে মাথায় আরো আগুন ধরে গেছে। সোহা চোখ বন্ধ করে বলে, যা গোসল করে আয়। সোহা হাতের ব্যাগ ফ্লোরে রেখে সোজা আলমারির দিকে এগিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাথা ধরে গেছে। শ্রবণের চোখ মুখ দেখে এখন আরো ভয় করছে। বাইরে কোনো ছেলে ওকে ছুঁয়েছে এটা শোনার পর যে শ্রবণ এখনো ওকে বাঁচিয়ে রেখেছে এটাই অনেক। কাপড় চোপড় বের করে নিয়ে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণ ধপ করে বিছানায় বসে পড়ে। 2 হাতে খামচে ধরে নিজের মাথার চুল। ওই কুত্তার বাচ্চাকে হাতের কাছে আরেকবার পেলে ওর হাতই ছিঁড়ে নেবে। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ।
এখনো আগের মতোই বসে আছে। ওর চোখে মুখের দিকে তাকানোর সাহস এখন হচ্ছে না সোহার। তখন ওদের মেরেছে, এখন ওকেও মারতে পারে। শ্রবণকে দিয়ে কোনো বিশ্বাস নেই। ভেজা কাপড় চোপড় নিয়ে ব্যালকনিতে চলে আসে, শুকনোগুলো তুলে নিয়ে ভেজাগুলো মেলে দেয়। রুমে ফিরে আসতে দেখে শ্রবণ উদাম গায়ে দাঁড়িয়ে আছে। টাওয়াল দে। সোহা দ্রুত চুল থেকে টাওয়েল খুলে দিয়ে দেয়। শ্রবণ টাওয়েল হাতে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে। কফি নিয়ে আয়। সোহা রুম থেকে বের হয়ে যায়। শ্রবণ শাওয়ার ছেড়ে নিচে দাঁড়িয়ে রইল সোজা হয়ে। সোহার বলা কথাগুলো এখনো কানে বাজছে। ওই কুত্তার বাচ্চাকে সামনে পেলে সত্যি সত্যি মারবে আবার। শ্রবণ চৌধুরীর ওয়াইফকে ছোঁয়ার স্বাদ মিটিয়ে দিবে চিরদিনের জন্য। রাগে ওর কপাল আর ঘাড়ের প্রত্যেকটা রগ ভেসে আছে। হাত মুষ্টিবদ্ধ করে রাখার কারণে হাতের রগগুলো ভেসে উঠেছে আবার। শ্রবণ কোনোদিনও মেয়েদেরকে র্যাগিং করে না। সেদিন প্রথম সোহাকে র্যাগিং করার জন্য নিয়েছিল, আর অমন একটা ডেয়ার দিয়েছিল ওকে। শ্রবণ আগে থেকে জানে সোহার মায়ের চরিত্র সম্পর্কে। পুরোপুরি ধারণা ছিল সোহা মায়ের মতো হয়েছে। মা, খালা, রানী সবগুলো চরিত্র তো একই, ফুলের মতো পবিত্র।